স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বোমার আতঙ্কে থাকা ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356 ফ্লাইটটি 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। সকাল 9:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম মুঠোফোন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। 250 যাত্রী ও 13 ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। নিরাপত্তা কর্মীরা ফ্লাইটটি ঘিরে রেখেছে বলেও জানানো হয়। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিম, কি কারণে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন? তাদের দাবি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া সড়ক অবরোধে যান চলাচল নিঃসন্দেহে ব্যাহত হচ্ছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসলে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু আজকে কারওয়ান বাজারে যে আসলে সার্ক ফোয়ারা রয়েছে সেই মাঝখানে যে সড়কটি রয়েছে পান্থপথ এবং কারওয়ান বাজার যে সোনারগাঁ হোটেলে অতিবাহিত করার সময় যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে। তাদের দাবি হচ্ছে গেল বছরের যে তাদের মানুষে যেতে না পারায় প্রায় 17,000 মতন শ্রমিক তারা এখানে অবরোধ করছে সড়কে। সেই সাথে তারা বলছেন যে আসলে তাদের যেন যাওয়া নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা যেন নির্বিঘ্নে কাজ করে। তাদের সঙ্গে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, আসলে কি কারণে তারা এখানে অবরোধ করেছেন তাদের কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি সে বিষয়টি আর কি। আপনাকে আসলে একটু বলবেন যে আপনারা কেন এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন? এই অবরোধ করছে হলো এই কারণেই আমাকে আরো মে মাস আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, 5-6 লক্ষ টাকা নিছে। তারা ওই লাস্টের দিকে এসে আমাদের টিকিটের জন্য নিতে পারে নাই সবকিছু। মানে এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? আশ্বাস পাইনি আমরা এখনো। তাহলে এখন আপনাদের আর কি করণীয় আছে? সরকার যে কোনো ব্যবস্থা নেবে আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য। আমরা অনেক ঋণ হয়ে গেছে, অনেক টাকা পয়সা সুদ আনছি, এখন দিতে পারছি না। জানার সাথে তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা দীর্ঘ 1 বছর সময় হয়ে গেছে তাদের সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে কিন্তু তারা অনেকটা পরিস্থিতির বাধ্য হয়ে নাকি সড়কে তারা নেমেছেন। সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে কিন্তু তারা এর আগেও কয়েক দফা বৈঠক করেছে। বৈঠকে তারা যেটি জানিয়েছিল তাদের যে আর্জি বা আকুতি ছিল যে আসলে তাদের যে টাকা কিংবা মালয়েশিয়া যেতে দুটির একটি যেন সরকারের তরফ থেকে সমাধান, তো সেই সমাধানের আসলে পথ না পাওয়ায় কিন্তু তারা আজকে রাজপথে নেমেছে। এবং যদি আমি একটু ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে জানাতে চাচ্ছি সেই পরিস্থিতিটি যেন কোনো ধরনের বিশৃঙ্খল তৈরি না, সেই জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ মোতায়েন করা আছে। এবং তাদের দাবি যেন তারা সবকিছু ছেড়ে দিয়ে তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত যে যাত্রা আছে আসলে তারা অনেক সময় টাকা ধার দেনা করে এখানে নিয়ে আসছে। মানুষের যে সিন্ডিকেটের কারণে এগুলো বন্ধ হয়েছে সবগুলো বন্ধ করে যেন তাদের যাওয়া নিশ্চিত করে, এই বিষয়টি আজকে তারা এখান থেকে দাবি তুলছেন। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থান। মাহমুদুল হাসান নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আফরিন আনোয়ার ছিলাম আপনার সাথে সরাসরি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ সলৎ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর একথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিকে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর ইউনূসকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউজজেনের সাথে। এ সময় প্রধান উপদেষ্টাকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা করেন জুলাইয়ের অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে। এর আগে একই দিন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোৎজের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মান সরকার সহায়তা করবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয় এ সময়। আলোচনায় ডক্টর ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জানান জার্মান চ্যান্সেলরকে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে সুইজারল্যান্ডে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস। 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। চীনের প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই এ কথা বলেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই সদস্য আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি আগামীতেও অনুসরণ করতে চায় তার দেশ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের সময় বেইজিংয়ে মঙ্গলবার চীনের এমন অবস্থান তুলে ধরে ওয়াং ই। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইয়োতাইয়ে অনুষ্ঠেয় এই বৈঠকে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার ও সমগ্র জাতির সমর্থনপুষ্ট। এর আগে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছিলেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের 53 বছরের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। ডিবিসি নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেন, মেরুদণ্ড সোজা রাখলে চাপের মধ্যেও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। দলমতের ঊর্ধ্বে উঠে নবগঠিত কাউন্সিল যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দেবে এমন প্রত্যাশা সিনিয়র আইনজীবীদের। 18 কোটি মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্ট, কিন্তু বিচারপতিদের অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বিচার প্রার্থীদের। এমন বাস্তবতায় বিচার বিভাগ সংস্কারের ধারাবাহিকতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে 6 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আইনজীবীরা, জানান প্রতিক্রিয়াও। যারা সত্যিকারের প্র্যাকটিস করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেই ধরনের লোক আসবে। অনেক সময় তো শোনা যায় যে একদিনও মামলা মুভ করেনি, এরকম লোকজনও রিকমেন্ডেড হয়েছে, ওখানে বসেছে, এরকম যাতে আর এই বদনামগুলো যাতে আর না আসে, সামনে না আসে, সেটি আমার প্রত্যাশা। এবং আমি অভিনন্দন জানাই যারা এটির শুভ সূচনা করেছেন। আমি যেটা বলবো, আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালাটা করা দরকার সেখানে হলো, প্রথমত হলো বিচারক নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ সরকারের কর্তৃত্ব থাকলেই পরে সেখানেই পরে বিচার বিভাগের উপরে সরকারের খড়গ বা যে কোনোভাবে হোক মেকানিজম তৈরি করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা, এই বিষয়গুলো সবসময় প্রচেষ্টা থাকে। নবগঠিত কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। বিচারক হতে হলে কিন্তু আপনাকে জ্ঞান, সাহস, সততা, 3টা জিনিসই লাগবে। এই 3টার সমন্বয় যদি করে আপনি বিচারক নিয়োগ করতে পারেন, তাহলে বিচার বিভাগের উপরে সরকারের যতই খড়গ থাকুক সেক্ষেত্রে কোনোভাবেই তাকে দমায়ে রাখা যাবে না। হাইকোর্টটা মেধাভিত্তিক হবে, সৎ হবে, সাহসী লোকের এখানে পদায়ন হবে, যারা আদেশ দিয়েই ক্ষান্ত হবেন না, এই আদেশ কমপ্লাই হয়েছে কিনা সে যত বড়ই হোক তাকে এইটার ভিতরে আনতে পারবেন। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অপবাদ ঘুচাবে বলেও মনে করেন আইনজীবীরা। দলীয় প্রেসার, গোষ্ঠীগত প্রেসার বা অন্য কোনো প্রেসারে তারা কাবু হবেন না, সেটির থেকে উত্তরণ ঘটবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাতারাতি বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই কোনো ব্যাংক, বরং একক প্রচেষ্টায় কিংবা একীভূত হয়ে এসব ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যাংকাররা। তবে সে চেষ্টায় এখন বাঁধা পালিয়ে যাওয়া লুটেরারা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারের দায়িত্বশীলরা বলছেন, পতিত ক্ষমতাসীনরা চেষ্টা করছে আবারও নানাভাবে প্রভাব বিস্তারের। বিতর্কিত ব্যবসায়ী এস আলম, নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ শরাফত সহ গেল সরকারের ব্যাংক লুটেরাদের আবারও সোচ্চার হওয়ার অভিযোগ উঠেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এমন তথ্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বা জেলে বসে আবারও ব্যাংক খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এতে সহযোগিতা করছেন একসময় তাদেরই নিয়োগ দেয়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও। চেষ্টা তো তারা চালাবে, বিরতিহীনভাবে চেষ্টা চালাবে, কিন্তু
those who are in the control of the whole thing, তারা যদি শক্ত না থাকে তাহলে এটা হইতে পারে। তাদেরকে নজরদারিতে রাখা উচিত অবশ্যই দেশের সাথে। এর আগে এস আলম সিন্ডিকেটে দেউলিয়া হতে বসে পদ্মা, ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও কমার্স ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক। ব্যাংকাররা বলছেন এখন পরিস্থিতি বদলেছে। এরই মধ্যে 6টি ব্যাংকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের নিরীক্ষাও। তাদের দাবি, রাতারাতি দেশের কোনো ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই। আমরা প্রত্যেক ম্যানেজারকে যে টার্গেট দিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যেই প্রত্যেকটি ব্রাঞ্চ, প্রত্যেকটি সাব ব্রাঞ্চ মান্থ ওয়াইজ তাদেরকে প্রফিটে আসতে হবে এবং জুনের ফিগার আমরা দেখতে চাই ইট ইজ নো মোর ইন লস, ইট ইজ ইন প্রফিট। যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বিদেশি পরামর্শক দ্বারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, ওগুলো কিন্তু কম্পারেটিভলি সেইভার। কেন সেইভার বলছি? কারণ এসব জায়গায় লুটপাট কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন মতের সঙ্গে একমত বিশ্লেষকরাও। এই ধরনের পরিস্থিতি এখন নাই। আউটসাইড থেকে এমন কোনো সিমটম নাই যে এটা বন্ধ হবে। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের অপকর্ম আড়াল করতে কোনো প্রলোভন বা প্ররোচনায় ব্যাংক সংস্কার কাজ বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান পর্ষদ সদস্যরা। কেউ আপনার কম্প্রোমাইজ করে এখানে থাকবে এমনটা কাউকে দেখে আমার একদম মনে হয়নি। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। হার্ট, কিডনি, লিভারে প্রাধান্য দিয়ে লন্ডনে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দলে যোগ দেবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন। এদিকে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায় লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ। জানান, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেরা বিশেষজ্ঞ চিকিৎসা টিমে যোগ দিয়েছেন। একটি মেডিকেল বোর্ড যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। অত্যন্ত গুরুত্বের তালিকায় রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। শিগগিরই চিকিৎসক দলে যুক্ত হচ্ছেন 2 জন বিশেষজ্ঞ। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে নিয়মিতই যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। প্রতিনিয়ত খোঁজ রাখেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও। এদিকে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের কালীহাতিতে গভীর নলকূপের দখল নিয়ে সংঘর্ষের জেরে 152 বিঘা জমির বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সল্লা এলাকায় তালুকদার এবং মন্ডল গ্রুপের সংঘাতের পর মামলার ঘটনায় বন্ধ রয়েছে বিএডিসির সেচ কার্যক্রম। এ ঘটনায় অতিরিক্ত টাকা আদায় এবং বিএডিসির কর্মকর্তাদের গাফিলতিকে দুষছে দুপক্ষই। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসি কর্তৃপক্ষ। মাঘের সকাল, ধানের পাতায় শোভা পাচ্ছে শিশির কণা। কুয়াশার ঘেরাটোপে ছুটে চলা যেন গ্রাম বাংলার কৃষকের নিত্য সকাল। তবে সোনালী ফসলের স্বপ্নে হানা দিয়েছে দুঃস্বপ্ন। কালীহাতির সল্লা এলাকার কাকমারি পাথালকান্দি গ্রামে শতাধিক কৃষকের প্রায় 152 বিঘা জমি। হাল চাষ হলেও নলকূপ পরিচালনার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলার জেরে সেচ বন্ধ, অনিশ্চিত বড় আবাদ। তালুকদার গ্রুপের দাবি, বিএডিসির সেচের আওতায় তাদের 80 বিঘা জমি রয়েছে। সেই জমিতে অতিরিক্ত টাকা আদায়ে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছে মন্ডল গ্রুপ। আমরা একটু ভয় পাচ্ছি যে আমাদের বারবার হামলা করছে, আমাদের 9-10 জনকে হামলা করছে, একজনের পাও কাইটা হালাইছে। অভিযোগ, একতরফা মন্ডল পক্ষকে সেচকল পরিচালনার দায়িত্ব দেয় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খরচ হয় 40 টাকা, নিতাছে সে 90 টাকা। এতে আমাদের হয় না, পুষে না। দোষটা এই বিএডিসিকে নিতে হবে। বিএডিসির কারণে এই ঘটনাগুলো ঘটছে। নতুন কমিটি না হলে, বাস্তবায়ন না হলে আমরা এই কমিটির অধীনে কোনো জমি চাষ করব না। সম্প্রতি সংঘর্ষের ঘটনায় মামলার পর থেকেই পলাতক মন্ডল পক্ষের লোকজন। তাদের যে কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট দিচ্ছি। এখন সংঘর্ষ হয়েছে, এটা ঠিক আছে। ওই সময় আমি ছিলাম না, আমি জানি, আমি গেছি বাজারে।
অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির কর্মকর্তারা। উপজেলা সেচ কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, ম্যানেজার পক্ষ মানে নাই। আমরাও বারবার বলছি আমরা সম্মিলিত ভাবে করেন, চার্জ আছে একটা সেচ চার্জ, টাকাটা ওনাদের যে জমিগুলা ওরা 2,60,000 টাকা উঠাইছে, যে আমরা এটা দিব না, যেহেতু উঠাই না ওদের এক করে নাই, না দেওয়াটাই স্বাভাবিক। দ্রুত সমস্যা নিরসন করে চাষাবাদ শুরুর উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই জমি নিয়ে তো অনেক বছর যাবত সমস্যা, মারামারির তথ্যটা আমি পাইছি, চাষ না হলে তো এটা সমস্যাই। যে কমিটি আছে কমিটির মাধ্যমে এটা নির্ধারণ হয়েছে। 2013 সালে কালিহাতীতে 6টি অগভীর নলকূপ বন্ধ করে দিয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নারায়ণগঞ্জের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র শহীদ জিয়া হল। মঞ্চনাটক, থিয়েটার, নাচ গান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের শেষ দিকে বন্ধ হয়ে যায় যাবতীয় কার্যক্রম। অযত্ন অবহেলায় পুরো হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে পুরো হলটি। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। পানি পড়ে শ্যাওলাও গাছ জন্মেছে দেয়াল এবং সিঁড়িতে। নারায়ণগঞ্জ শহরের চাষেরা শহীদ জিয়া হলের বর্তমান অবস্থা এমনই। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা, দিনের আলোতেও যেন ভুতুরে বাড়ি। 1981 সালে নির্মাণের পর এই হল হয়ে উঠেছিল জেলাবাসীর সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। মঞ্চনাটক, থিয়েটার, নাচ গানসহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। কিন্তু 2009 সাল পর্যন্ত এই হল চালু থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হলটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অযত্ন অবহেলায় 2015 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় হলটি। আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মনে করেন যে এটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ভেতরের বিভিন্ন আসবাব খুলে নিয়ে গেছে মাদকসেবী ও চোরেরা। জানালায় এমনকি গ্রিলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 2023 সালের রাতের আধারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুরালটি ভেঙে ফেলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা। আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে মনে হয় এটা যখন কার্যক্রম বন্ধ হয়ে গেছে তখন এটা মনে করেন যে একটা ভূতের বাড়ির মতন হয়ে আছে। হলটি ভেঙে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা থাকলেও সরকার পরিবর্তনের পর সেটি থমকে গেছে। হল পুনর্নির্মাণের দাবি রাজনৈতিক নেতা ও এলাকাবাসীর। গত 15 বছর এই হলের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে সেটা এই সরকার করবে না। নারায়ণগঞ্জের যে সকল কালচার, কৃষ্টি বিভিন্নভাবে এটা ব্যবহার হতে পারে। হল পুনর্নির্মাণের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক। যেহেতু ইঞ্জিনিয়ারদের একটি রিপোর্ট রয়েছে, এটি ঝুঁকিপূর্ণ ভবন, সুতরাং এটি নতুন করে করলে নারায়ণগঞ্জের মানুষের জন্য উপকার হবে এবং আমি মনে করি এটি পুনরায় নির্মাণ করা প্রয়োজন। নতুন করে জিয়া হলটি তৈরি হলে সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সভা সেমিনার করা সহজ হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। অনেকেই কাঠ খড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা, দিনাজপুরেও। চুয়াডাঙ্গায় 12.2 ডিগ্রি এবং দিনাজপুরে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে বড় চাষি, দিনমজুর ও শ্রমিকরা। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন চীন থেকে আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর কথা। এদিকে একের পর এক জেল থেকে মুক্ত হচ্ছেন ক্যাপিটাল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকরা। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই সংঘাতে ইতি টানতে এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার যুদ্ধ থামাতে হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ না থামালে শিগগিরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ায় কখনো যুদ্ধ হতো না। একজন যোগ্য প্রেসিডেন্ট কখনোই যুদ্ধকে সমর্থন করেন না। যুদ্ধ বন্ধে এরই মধ্যে জেলেনস্কির সাথে কথা বলেছি, রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও কথা বলবো। তারপরেও যুদ্ধ বন্ধে পুতিন কোনো ব্যবস্থা না নিলে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সংবাদ সম্মেলনে চীনের আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মনে করেন এই নতুন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চীনের আমদানি পণ্যের উপর বাড়ানো হবে শুল্ক। আর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কয়েকশো বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে, ফলে তারা আমাদের শুল্ক বাণিজ্যের চাপ বাড়াচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 সমর্থকের মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক টাররিও এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সমুদ্র উপকূলীয় অঞ্চলটির লাইলাক কাউন্টিতে দেখা যায় আগুন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানিয়েছে, শক্তিশালী সান্তা আনা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বন্ধ হয়ে পড়েছে লাইলাক কাউন্টির পশ্চিমের রাস্তাঘাট। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে দমকল কর্মীদের। একই সাথে আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে কয়েকটি ভবন। দুর্ঘটনা এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে 3000 বাসিন্দাকে। ছবি তোলার নেশা অনেকের, তবে পানির নিচে ফটোশুট নিশ্চয়ই খুব সহজ কাজ না। ভাবতেই দম বন্ধ হয়ে আসে। আর তাই করে তাক লাগিয়েছেন কানাডার মডেল সিয়েরা আন্তোস্কি। পানির 163.38 ফুট নিচে তার এই ছবি তুলেছেন ফটোগ্রাফার স্টিভেন হেইনিং। দুঃসাহসিক এই কাজের জন্য সম্প্রতি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে সিয়েরা ও স্টিভেনের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেক। কর্মযজ্ঞ দেখে মনে হবে কোনো সিনেমার শুটিং চলছে। আসলে কানাডার বিখ্যাত মডেল সিয়েরা আন্তোস্কি প্রস্তুতি নিচ্ছেন গভীর পানির নিচে ফটোশুটের। সঙ্গী ফটোগ্রাফার স্টিভেন হেইনিং। কাজটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সঙ্গে ছিল প্রশিক্ষিত রেস্কিউ দল। এই ছবিগুলোর জন্য সমুদ্রের গভীরে ডাইভ সরঞ্জাম ছাড়াই তীব্র ঠান্ডা সহ্য করতে হয়েছিল। চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী ছিলাম। আগের 2 বারের রেকর্ড ভেঙেছি আমরা। আমার দল নিরাপদে একে অপরকে এই অনন্য শিল্প তৈরি করতে সহায়তা করেছে। সিয়েরা ও স্টিভেন যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন সেটি ডিকম্প্রেশন জোন অতিক্রম করেছে। সেখানকার সর্বোচ্চ গভীরতা 130 ফুট। নানা প্রক্রিয়া পেরিয়ে এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন পানির আরও বেশি গভীরে গিয়ে ফটোশুট করে। শুট করার জন্য যা কিছু করেছেন তার জন্য সিয়েরা সত্যিকার অর্থেই আশ্চর্যজনক। তাকে আমার সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অনেক কঠিন কাজ করতে হয়েছে। আরেকটি রেকর্ড ভাঙার চেষ্টা করার জন্য উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিগত এবং নান্দনিক হওয়ার জন্য ডাইভ প্রশিক্ষণ দিতে হয়েছে। এর আগেও মডেল সিয়েরা ও ফটোগ্রাফার স্টিভেন 2021 এবং 2023 সালে পানির গভীরে ফটোশুট করে বিশ্ব রেকর্ড করেছিলেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।